ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সরাসরি নির্দেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রথম সুবিধাভোগী ছিল এরশাদ ও আওয়ামী লীগ, আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এই হত্যাকাণ্ড হতে পারে। জিয়াউর রহমান হত্যা ছিল রাজনৈতিক কারণে। 1981 সালে সেই ভয়ঙ্কর 13 দিনের মাস্টার প্ল্যান। শেখ হাসিনার দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় কিভাবে এক নিখুঁত ছকে জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আর সেই ছকের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনা কিভাবে পেছন থেকে কলকাঠি নাড়লেন। ভারতে পালানো হাসিনা হয়তো খুনাক্ষরেও ভাবেননি 45 বছর আগের পুরনো পাপ এভাবে তাকে আবারও নতুন করে তাড়া করবে। পরিচয় পাল্টেছেন, দেশ বদলেছেন, ছদ্মনামে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়, কিন্তু বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন, নাকের নিচে থাকা একটি তিল। এটি শেষ পর্যন্ত ভেঙে দিল 45 বছরের পলাতক জীবনের সব নিরাপত্তা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রথম সুবিধাভোগী ছিল এরশাদ ও আওয়ামী লীগ। 1981 সালের 17ই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসে, আর তার ঠিক 13 দিন পরেই অর্থাৎ 30শে মে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। আবার এই ঘটনার পরেই শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে ভারতে পলায়নের চেষ্টা করে। শুধুমাত্র তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা নিজের মুখেই বলেছিলেন যে জিয়াউর রহমান যদি জীবিত থাকতো তাহলে শেখ মুজিবরের মামলায় তাকে আসামি করা হতো। এই সব ঘটনাগুলোকে যদি আপনি একত্রিত করেন তাহলে এর ফলাফল পাবেন শেখ হাসিনা এবং ভারত, অর্থাৎ শেখ হাসিনা এবং ভারতের মাস্টার প্ল্যানেই এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক মুজাফফর হোসেন সে গ্রেফতারের পর রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছেন যে শেখ হাসিনা এবং ভারতের ষড়যন্ত্রেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অত্যন্ত নৃশংসভাবে প্ল্যান করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। এবং পাশাপাশি রিমান্ডে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন এই ঘাতক মুজাফফর হোসেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শেখ হাসিনা এবং ভারতের মাস্টার প্ল্যানেই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়, এই বিষয়ে রিমান্ডে অত্যন্ত চাঞ্চল্যকর যে তথ্য বেরিয়ে এসেছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঘটনায় আরও কারা কারা জড়িত ছিল এবং সেই রাতে কি কি ঘটেছিল, কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছিল, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখি, এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাত তখন গভীর, চারদিকে এক গা ছমছমে নীরবতা। সময়টা 1981 সালের 30শে মে, ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চট্টগ্রামের পাহাড় ঘেরা সার্কিট হাউজের অন্ধকার বারান্দা ধুলো আর কুয়াশায় ঢাকা। কিন্তু কেউ কি জানতো আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রচিত হবে এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এবং রক্ত অধ্যায়। আসুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষের ঠিক ভেতরে প্রবেশ করা যাক, যেখানে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের চেয়েও তীব্র হয়ে উঠেছিল মানুষের হৃদয় স্পন্দন। সেদিনের সেই নির্মম ও বর্বরচিত ঘটনার একেবারে শেষ মুহূর্তের এক হাড় হিম করা বিবরণ আজও মানুষের বুকে কাঁপন ধরায়। তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়ার ঘরের দরজার ঠিক ওপাশে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল তৎকালীন মেজর মুজাফফর আর ক্যাপ্টেন মোসলেহউদ্দিন। এই মেজর মুজাফফর সম্প্রতি জিবির হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু কি এক অবিশ্বাস্য দৃশ্য! লৌহমানব হিসেবে পরিচিত মেজর মুজাফফর তখন ভয়ে থরথর করে কাঁপছিল। তার চোখে মুখে তখন আসন্ন ঝড়ের স্পষ্ট আতঙ্ক। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেহউদ্দিন তখন প্রেসিডেন্টকে আশ্বস্ত করার এক মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সে অত্যন্ত নিচু এবং কম্পিত কণ্ঠে বলছিল, স্যার, আপনি একদমই ঘাবড়াবেন না, এখানে ভয়ের কিছুই নেই। ভাবতে অবাক লাগে কি চরম আত্মপ্রবঞ্চনা।
ওই দুই সেনা কর্মকর্তা মুজাফফর এবং মোসলেহউদ্দিন তখনও মনে প্রাণে বিশ্বাস করছিল তারা কেবল জিয়াউর রহমানকে ওখান থেকে নিরাপদ কোনো স্থানে তুলে নিতে এসেছে, তার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে নয়। কিন্তু তাদের পেছনেই ওত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিয়তি। লেফটেন্যান্ট কর্নেল মতিও তখন তাদের ঠিক পাশেই অবস্থান করছিল, কিন্তু রাষ্ট্রপ্রধানের প্রতি তার মনে বিন্দুমাত্র দয়া, মায়া বা শ্রদ্ধাবোধ ছিল না। সে প্রেসিডেন্টকে আত্মপক্ষ সমর্থনের বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার কোনো সুযোগ দিল না। মোসলেহউদ্দিনের ঠোঁট থেকে সেই আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের এসএমজি থেকে একঝাঁক তপ্ত বুলেট ছুড়ে দেয়। তীব্র গর্জন করে ওঠে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ঝাঁকে ঝাঁকে সীসার বুলেট এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শরীরের ডান দিক একেবারে ঝাঁঝরা করে ফেলে। ঘরের দরজার ঠিক সামনেই মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের সেই মহান সিপাহ সালার। সার্কিট হাউজের সেই বিলাসবহুল কক্ষের মেঝে মুহূর্তের মধ্যেই ভেসে যায় তাজারের বন্যায়। কিন্তু আক্রোশের আগ এখানেই নিভে যায়নি। উন্মত্ততায় ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর এবং প্রাণহীন দেহটি উল্টিয়ে নেয়। তারপর পরম ঘৃণায় এবং আক্রোশে তার মুখমণ্ডল আর বুকের উপর এসএমজির ট্রিগার চেপে ধরে অবিরাম ফায়ার করতে থাকে যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়ে যায়। বুলেটের তীব্র আঘাতে ক্ষতবিক্ষত এবং ছিন্নভিন্ন হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিল। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত দুই সঙ্গীকেও সাথে নিয়ে যায়। পুরো ঘটনাটি সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র 20 মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর কেটে গেছে দীর্ঘ 45টি বছর। গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল। ক্ষমতার মসনদ বদলেছে এদেশের রাজনৈতিক মানচিত্র, কিন্তু সেই ট্র্যাজেডির অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের কোনো হদিশ মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। দীর্ঘ 4.5 দশক ধরে সে নিজের আসল পরিচয় ধুলোয় মিশিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে পালিয়ে বেরিয়েছিল। ভেবেছিল মহাকালের গর্ভে হয়তো চাপা পড়ে গেছে তার সেই অপরাধের ইতিহাস, কিন্তু প্রকৃতি তার বিচার তুলে রাখেনি। অপরাধীর একটিমাত্র ছোট্ট ভুলই তার দীর্ঘদিনের সেই নিশ্ছিদ্র ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সেই ভুলের সুতো ধরে অতি সম্প্রতি রাজধানীর অত্যন্ত ভিআইপি এবং সুরক্ষিত এলাকা বনানী ডিওএসএসে এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে লোহার খাঁচায় পুরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। মোজাফফর হোসেনের এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলারের চেয়েও টান এবং উত্তেজনাকর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়ি, গোঁফ, চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ 45 বছর ধরে সে তার নিজের সম্পর্কিত স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে ডিওএইচএস এলাকাটি তার চেনা এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল, কিন্তু এখানে সে নিজেকে একজন অত্যন্ত নিরীহ, বয়োবৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। নিয়মিত মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, প্রতিবেশীদের সাথে মৃদু সম্ভাষণ বিনিময় করা, সব মিলিয়ে সে এমন এক সাধু অবয়ব তৈরি করেছিল যা দেখে তার আশপাশের কেউই দূরতম কল্পনাতেও আনতে পারেনি যে তাদের ঠিক পাশেই পরম শান্তিতে বসবাসকারী এই বৃদ্ধই আসলে এদেশের ইতিহাসের অন্যতম বড় রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের। কিন্তু কিভাবে ডিবির গোয়েন্দারা এই অসম্ভবকে সম্ভব করলেন? এই রোমহর্ষক অভিযানের নেপথ্য কাহিনী জানতে চাইলে অভিযানে থাকা ডিবির একজন অত্যন্ত বিচক্ষণ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের রূপ পরিবর্তন করতে পারে তার জলযন্ত্র প্রমাণ এই মোজাফফর। সে নিজের অবয়ব, চালচলন, এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে এতদিন একটি সম্পূর্ণ ভিন্ন জাল পরিচয় ধারণ করে আসছিল। কিন্তু অপরাধ যতই নিখুঁত হোক না কেন, প্রকৃতির কোনো এক অলিখিত নিয়মে অপরাধী তার অসতর্কতার কোনো না কোনো চিহ্ন রেখে যায়। আর সেই ছোট্ট সূত্রটি ধরেই ডিবির চৌকস দল এই অসাধ্য সাধন করেছে। গ্রেফতারের সেই মূল সূত্রটি ছিল অত্যন্ত চমৎকার এবং চমকপ্রদ। ডিবির বিশেষ টিম অত্যন্ত গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে মোজাফফরের এক মেয়ে
বর্তমানে রাজধানীর একটি নামকরা বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত। এই তথ্যটি পাওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা প্রাথমিকভাবে তার মেয়ের কর্মস্থলের উপর তীক্ষ্ণ নজরদারি শুরু করেন। টানা কয়েকদিন ধরে মেয়ের দৈনন্দিন গতিবিধি, তার যাতায়াত এবং তার সাথে যোগাযোগ রাখা সন্দেহভাজন ব্যক্তিদের অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়। এই নিবিড় পর্যবেক্ষণের এক পর্যায়ে গোয়েন্দারা বনানী ডিওএইচএস এর একটি বহুতল বাড়ির সন্ধান পান, যেখানে মেয়েটি প্রায়ই যাতায়াত করত। বাড়িটি চিহ্নিত করার পর ডিবি কর্মকর্তারা কোনো তাড়াহুড়ো করেননি। তারা ছদ্মবেশে দূর থেকে বাড়িটির উপর সার্বক্ষণিক নজরদারি শুরু করেন। অত্যন্ত সতর্কতার সাথে তারা নিশ্চিত হতে চাচ্ছিলেন যে আসলেই সেখানে ওই পলাতক আসামির উপস্থিতি রয়েছে কিনা, কারণ গোয়েন্দাদের নথিতে মুজাফফরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জন্মগত শারীরিক বৈশিষ্ট্যের উল্লেখ আছে, আর তা হলো তার নাকের ঠিক নিচে একটি বিশেষ কালো আঁচিল বা তিল সদৃশ দাগ রয়েছে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বুধবার গভীর রাতে ডিবি গোয়েন্দাদের একটি অত্যন্ত চৌকস টিম সাদা পোশাকে সেই বাড়ির সামনে গিয়ে অবস্থান নেয়। পুরো এলাকা তখন নিস্তব্ধতায় মোড়ানো। কোনো হট্টগোল না করে গোয়েন্দারা অত্যন্ত সুকৌশলে বাসার কলিং বেল চাপেন। ভেতর থেকে দরজা খোলার সাথে সাথে গোয়েন্দারা কোনো ধরনের রুক্ষতা বা বল প্রয়োগ না করে অত্যন্ত স্বাভাবিক আচরণ করেন। তারা পরিবারের সদস্যদের কাছে মেয়ের নাম উল্লেখ করে জানতে চান যে অমুক বাসায় আছেন কিনা। এ সময় গোয়েন্দারা নিজেদের ওই বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির প্রধান কার্যালয় থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। কিন্তু মাঝরাতে অফিসের লোক বাসায় আসায় স্বাভাবিকভাবেই ঘরের ভেতর থাকা লোকজনের মনে কিছুটা সন্দেহ এবং প্রচণ্ড কৌতূহল তৈরি হয়। ঠিক তখনই সেই মোক্ষম মুহূর্তটি আসে। পরিস্থিতি সামাল দিতে এবং বিষয়টি নিজে বুঝতে ঘরের ভেতর থেকে এক বয়োবৃদ্ধ ব্যক্তি ধীর পায়ে দরজার সামনে এগিয়ে আসেন। অত্যন্ত গভীর কণ্ঠে প্রশ্ন করেন, এত রাতে অফিসের কি কাজ, আমাকে বলুন কি বিষয়। ঠিক এই মুহূর্তেই গোয়েন্দারা তাদের প্রখর দৃষ্টি দিয়ে ঘরের অল্প আলোতেই লক্ষ্য করেন বৃদ্ধের নাকের ঠিক নিচে থাকা সেই কাঙ্ক্ষিত কালো তিলটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে যে শেষ করে দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে বাংলাদেশের বিএনপির যেই সিনিয়র নেতারা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তারাও অনেকে বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ভারত থেকে ফিরে আসার ঠিক 13 দিন পরেই কেন রাষ্ট্রপতি দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো, এবং সেই ঘটনার পর আবার শেখ হাসিনা কেন ভারতে আবার পুনরায় পালিয়ে যেতে চেয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, শেখ হাসিনা নিজের মুখে যে স্বীকার করেছে বা বলেছে যে জিয়াউর রহমান যদি জীবিত থাকতো তাহলে তাকে শেখ হাসিনা শেখ মুজিবরের মামলার আসামি করত। তো এই সমস্ত ঘটনাগুলো দ্বারা কি প্রমাণিত হয়? এজন্যই বিএনপির সিনিয়র নেতারা, বিএনপির নেতা রুহুল কবির রিজভী সাহেব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তারা অনেক আগেই এই বিষয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন যে আপনি দেশে ফিরে আসার 13 দিন পরে কেন এই ঘটনা ঘটলো, আপনি কেন আবার পালাতে চাইলেন, এবং এই ঘটনা নিয়ে আপনার এই বক্তব্য এটা কি প্রমাণ করে। যে কারণে এই বিষয়টা কিন্তু এখন নতুন করে আলোচনা এসেছে যে এই ঘাতক মুজাফফরকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা তার আশ্রয় দিয়েছে। আবার শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসার পর এই ঘটনা ঘটেছে। সুতরাং এই বিষয়গুলো দ্বারা কী বোঝা যায়? আর আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশের যে সমস্ত অপরাধীরা অপরাধ করে ভারতে গিয়ে আশ্রয় চায় তাদেরকে ভারত আশ্রয় দেয়, অথচ ভারত মুখে মুখে বড় বড় কথা বলে। বাংলাদেশে তারা বাংলাদেশের সাথে ভালো একটা সম্পর্কের কথা বলে, অথচ গোপনে গোপনে তারা ঠিকই বাংলাদেশের ক্ষতি করে দেয়। এবং বাংলাদেশের যে সমস্ত অপরাধীরা ভারতে গিয়ে আশ্রয় নেয় এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আশ্রয় চায়, তারা তাদেরকে আশ্রয় দেয়। তো এর মাধ্যমে তো এটাও বোঝা যায় যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত তারা সরাসরি বাংলাদেশের এই ক্রাইমে জড়িত। কারণ বিশ্লেষকরা সবসময় বলেন যে ভারত চায় বাংলাদেশ যেন দুর্বল হয়ে থাকে, বাংলাদেশ কোনোভাবেই যেন শক্তিশালী না হতে পারে। এটা
সবসময় ভারত চায়, যেই কারণে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায় এবং বাংলাদেশের সাথে ভালো সম্পর্কের কথা বললেও গোপনে গোপনে ঠিকই বাংলাদেশের ক্ষতি করে। তো যাই হোক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।